আমি অনেক জায়গায় থেকেছি কিন্তু এরকম লোকেশনে প্রথমবারের জন্য থাকলাম, মানে ব্যালকনি থেকে এত সুন্দর ভিউ। এই ছিল আমাদের রুম, পেছনে দেখতে পাচ্ছ ট্রি হাউস। জায়গা চলো ব্যাগ মে ভর কে লেকে চলতে চলো। গাড়িটা দাঁড়িয়ে গেছে যেহেতু এখানে একটু পাস করার জন্য জায়গাটা খারাপ ছিল। রাস্তার অবস্থা সত্যি এই পাশটা জঘন্য খারাপ। ভাইয়া যা টান দিচ্ছে না, সেই টান দিয়ে দিচ্ছে। R15 তো। এখন আমরা এসেছি তাকদার ফরেস্টে। এই যে দেখতে পাচ্ছ চিতা নিকলতা है। हाँ हाँ हिरन निकलता है। গুড মর্নিং গাইস, গুড মর্নিং ফ্রম বিজনবাড়ি। দেখতেই পাচ্ছ পাশ দিয়ে রঙ্গিত রিভার বয়ে চলেছে তার শঁ শঁ শব্দে। নর্থ বেঙ্গল বাইক ট্রিপের এটা তোমরা দেখছো 3rd এপিসোড। সারা রাত এই শঁ শঁ শব্দটা শুনেছি। শঁ শঁ শব্দ শুধু শুনলে হবে না, এত সুন্দর একটা ভিউ, ব্যালকনি থেকে এত সুন্দর ভিউ পাচ্ছি বস, মানে এর থেকে বড় কিছু পাওনা আর হতেই পারে না। মানে ভাই এই যে এত সুন্দর একটা ভিউ, মানে এইটাকে ছেড়ে যেতে না কেমন যেন ভাল লাগছে না, কিন্তু কি করবো বস, আজকে আমাদেরকে এখান থেকে চলে যেতে হবে তাকদায়। দেখো কি সুন্দর আপন মনে সামনের দিকে এগিয়ে চলেছে, কোনো পিছুটান নেই, সামনের দিকে শুধু এগিয়েই চলেছে। এভাবেই আমাদের জীবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের জীবনে সুখ দুঃখ কষ্ট বাধা বিপত্তি সব কিছুই আসবে, তবে পিছুটান হলে হবে না, সামনের দিকে এগিয়ে চলতে হবে। এই ছিল আমাদের রুম, পেছনে দেখতে পাচ্ছ ট্রি হাউস। ভেতরে একটা গাছ ছিল, তোমাদেরকে দেখিয়েছি কালকে, আর এরকম একটা লোহার ব্রিজ করা রয়েছে, তারপরে গিয়েই আর কি ওই আমাদের রুম ছিল। দারুণ ভিউ, দারুণ ভিউ, পাশ দিয়ে নদী বয়ে চলেছে, এখানে দেখতে পাচ্ছ গাছপালা ভর্তি, মানে একেবারে পাহাড়ের কোলে রয়েছে এই হোমস্টেটা। দারুণ জায়গা, দারুণ। তোমরা পারলে একবার এসো, তোমরা একদম খুশি হয়ে যাবে। এখানে আরও একটা দিন কাটাতে পারলে মনে হয় আমাদের আরও ভালো হতো, কিন্তু কিছু করার নেই। তাকদাতে আমরা অলরেডি বুকিং করে ফেলেছি হোমস্টে, তো সেই জন্য চলে যাচ্ছি, না হলে এখানে আমি 2 দিন কাটাতাম। মানে এত সুন্দর জায়গা, আর কালকে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছিলো, মানে স্নান টান করতে করতে সন্ধ্যা হয়ে গেছিলো, তো তার জন্য আশেপাশেটা ভালো করে আমি এক্সপ্লোর করতে পারিনি। ওই ড্রোনের মাধ্যমে যতটা পেরেছি দেখেছি। আর একটু যদি এক্সপ্লোর করতাম এই জায়গাটা, না সত্যি বলছি বস, মানে আরও একটু মনটা পুষিয়ে যেত। এখানে 2 দিন থাকলে বেশ ভালোই লাগতো। গার্ড জার্মান শেপার্ড অন ডিউটি, এই যে এগুলো দেখতে পাচ্ছ, এগুলো জার্মান শেপার্ড। সজ্জি মামা বেশ ওপরেই উঠে গেছে, কারণ 9টা বাজতে যায়। আর এখন আমাদের হাতে চলে এসেছে সকালের দার্জিলিংয়ের গরম গরম চা। সকালে প্রথম চুমুক, দার্জিলিংয়ে দাঁড়িয়ে দার্জিলিংয়ের চা, আহা, পুরো একদম শরীরটা যেন একদম সতেজ হয়ে গেল। ঘড়ির কাঁটায় অলরেডি 9টা বেজে গেছে, আর বেশি দেরি করা যাবে না। এখান থেকে তাকদার ডিস্টেন্স ওই 55 থেকে 60 কিমির আন্ডারে, তো তাড়াতাড়ি এখানে ব্রেকফাস্ট কমপ্লিট করি, তারপরে আমরা আবার রওনা দিতে হবে। বুঝতেই পারছো পাহাড়ি রাস্তা, আর প্রথমবারের জন্য কোনো রকম এক্সপিরিয়েন্স নেই আমার, তো সেহেতু একটু লেট হবে আমার, আর একটু আমি আস্তে আস্তে যাবো, ধীরে সুস্থে যাবো। এখানে খাবারগুলো অপূর্ব সুন্দর। লাগেজ বাঁধা কমপ্লিট, এখানে ম্যাপও সেট হয়ে গেছে, আর গাড়িকে একটু স্টার্ট দিয়ে রেখেছি। বুঝতেই পারছো ঠান্ডার জায়গায় একটু স্টার্ট দিয়ে রেখেছি। এখানে একটু লোকাল ম্যাপও করে নিয়েছি এখানে হোমস্টের স্টাফদের থেকে, কারণ আমরা যেই রুট থেকে এসেছিলাম সেই রুটে যাব না। চলো তাহলে হোমস্টেকে টাটা বলে আমরা আমাদের আজকের গন্তব্যস্থল তাকদা। হর হর মহাদেব। আশা করছি আজকের জার্নি খুব সুন্দরভাবে আমি কমপ্লিট করতে পারবো। হোমস্টেটা এত সুন্দর কি বলবো, মানে দারুণ সাজানো গোছানো একটা পরিপূরক হোমস্টে, খুব সুন্দর। একটু অফরোডিং হালকা আছে, যেহেতু এটা যে বিজনবাড়ির মেন সিটি, সেই সিটি থেকে একটু কি বলবো, একটু ভেতরে, মানে নিচের দিকে আর কি, নদীর সাইডে, সম্পূর্ণ নদীর সাইডে। কারণ অফবিট এলাকা খুঁজতে গেলে একটু তোমাকে অফরোডিং টাইপের করতে হবে, কিচ্ছু করার নেই। এখানে 4 চাকা আরামসে চলে আসবে। ওখানে দেখলাম আরও অনেক ট্যুরিস্টরা ছিল, তো এখানে অসুবিধার কিছু নেই, শুধু নিজেকে সাবধানে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। কালকে আমরা এই রাস্তা দিয়ে এসেছিলাম, যে রাস্তা দিয়ে আমরা এসেছিলাম সেই রাস্তা দিয়ে মেবি আমরা যাব না, কিছু দূর গিয়ে। এখন আমাদের প্রথম টার্গেট পুল বাজার, যেটা আর কি বিজনবাড়ি থেকে ওই 2 থেকে 3 কিমির আন্ডারে। তো ওইখানে গিয়ে আমরা অন্য একটা রুট ধরবো, যেই রুটে কালকে এসেছি সেই রুটটা ধরবো না। তো কালকে আমরা এসেছিলাম অন্য সাইড দিয়ে, আজকে যাচ্ছি আমরা অন্য সাইড দিয়ে। একটা রাস্তা বলে দিল, যেই রাস্তা দিয়ে আর কি চড়াইটা কম থাকবে, তো সেই রাস্তা হয়ে যাচ্ছি এখন।
চংথং বলে টি গার্ডেন রয়েছে, যেটা নাকি এখানকার সব থেকে বড় টি গার্ডেন। সেই টি গার্ডেনের মাঝখান দিয়ে যাব আমি এখন। মানে এই যে টি গার্ডেন দেখতে পাচ্ছ, এইটা আর কি শুরু হলো সবে। এরকম অনেক বড় এরিয়া জুড়ে রয়েছে এই চংথং টি গার্ডেন। তারপরে ম্যারিবং আসবে, একটা জঙ্গল আসবে, তারপরে গিয়ে ঘুম। বললো এটা থেকে নাকি কম চড়াই রয়েছে, বেশি চড়াই নেই। তো আমরা সেই জন্যই এই রাস্তাটা নিলাম। বললো যে এই রাস্তা দিয়েও আপনারা আসতে পারতেন। তো যেহেতু আমি গুগলে ভরসায় এসেছি, বললো যে গুগলের ভরসায় আসবেন না, আমাদের এখানে জিজ্ঞাসা করতে করতে আসবেন, সুবিধা হবে। গুগল কিন্তু ফাঁসিয়ে দেবে। তো সেটাই এখন দেখছি, গুগল কিন্তু আমাদেরকে ফাঁসিয়ে দিয়েছিল। এখন কিন্তু আমরা চংথং টি গার্ডেনের মাঝখান দিয়ে যাচ্ছি। টি গার্ডেনের মাঝখান দিয়েই রাস্তা, ওপরে টি গার্ডেন, নিচে টি গার্ডেন। গুগল ম্যাপ কিন্তু আমি চালিয়ে রেখেছি, যতই গুগল ম্যাপকে গালাগাল করি না কেন, গুগল ম্যাপ চালানো রয়েছে। তবে গুগল ম্যাপ দেখবো না আমি, মানে দেখবো কিন্তু ভরসা করব না। ভরসা করব লোকালদের থেকে শুনে। আমি লোকালদের থেকে শুনে শুনে যাব, তাহলে এক্সপ্লোরটা ভালো হবে। তবে হ্যাঁ, যেই রাস্তা দিয়ে আমি এসেছিলাম তার কিন্তু ভিউটা এর থেকে আরও বেশি ভালো ছিল। এখানেও ভিউ রয়েছে, পাহাড় মানেই সব ভিউ আর ভিউ, পাহাড় মানেই সব সেম ভিউ, কিন্তু ওই রাস্তার ভিউটা আরও ভালো ছিল। মানে ওই যে বলে না, রিস্ক যেখানে সেখানেই ইস্ক। তো সেটাই আর কি ব্যাপার, যেখানে রিস্ক আছে সেখানে মজা তো হবেই। সামনে একটা বাইকের দোকান দেখতে পাচ্ছি, এখানে একটু হাওয়াটা চেক করানো যদি যায় তাহলে চেক করিয়ে নেবো। মেবি হাওয়া চেক করা যায়। আমি পাম্পারের তার দেখতে পেয়েছি, হ্যাঁ এই তো। যাই হোক, আমাদের হাওয়া দেওয়া কমপ্লিট। ভাই পেছনে 10 ছিল আর সামনে ঠিকঠাক ছিল। সামনে একটু হালকা কমেছিল, কিন্তু পেছনে দেখি না 10 হয়ে গেছে। আমি 36 দেই। ভাই রে ভাই, কত কমে গেছিলো। ভাগ্যিস আমি হাওয়াটা চেক করালাম। ও পাপা কোচ নেই বলেগা, চলো চলো। কি কিউট দেখো। क्या नाम है? बनेगा रूबेन माने ना। चलो जाएगा, चलो बैग में भर के ले के चलते हैं, चलो। টাটা। যাই হোক, এই পাহাড়ি বাচ্চাগুলো কি কিউট হয়, আমার হেভি লাগে। ও রাস্তায় জল দেওয়া। এই রাস্তায় জল থাকলে না কর্নারিংগুলোতে খুব চাপের বিষয়। এখানে একটু জিজ্ঞাসা করে নেবো, আগে ঘুম স্টেশন হ্যাঁ? ঘুম ঘুম সিধা রাস্তা, ঠিক আছে, থ্যাংক ইউ। এখানে একটু খারাপ রাস্তা রয়েছে, হালকা করে যাব, কারণ স্লিপ রাস্তা, বুঝতেই পারছো। আমি এই সব রাস্তা দিয়ে ওই কি করে, মানে এর আগেও আমি এরকম ফেস করেছি, আমি কি করে যে পারলাম সেটাই ভাবছি। আমার পেছনের চাকায় 10-এর নিচে হাওয়া ছিল। আমি এরকম অফরোডিং টাইপের যে জায়গাগুলো, সেই ভাঙাচোড়ো জায়গাগুলোতে কিভাবে চালিয়েছি সেটা এখন আমি নিজে প্রশ্ন করছি। মানে আমি তো চেক করিনি, আমি তো জানি না যে কী ছিল না ছিল। যেতে যেতে একটু দাঁড়িয়ে গেলাম। কি সুন্দর লাগছে এই জায়গা থেকে। গোপ্রো থেকে তোমাদেরকে কতটা কি দেখাতে পারছি আমি জানি না, কিন্তু ওই দূরে একটা ছোট্ট গ্রাম রয়েছে, চারিপাশে মেঘ আর কুয়াশা খেলা করছে, আর নিচে চা বাগান, দূরে পাহাড়। ও পাশেও কি সুন্দর লাগছে। জায়গাটা কি অপরূপ, দাঁড়াতে বাধ্য হলাম আমি। দারুণ দারুণ। যাই হোক, সামনের দিকে এগিয়ে যেতে হবে। এখনও আমরা চংথং টি গার্ডেনের আন্ডারে রয়েছি। অনেক বড় এরিয়া জুড়ে এই টি গার্ডেন। এখানে একটু রাস্তার কাজ হচ্ছে, এখানে ধস নেমেছিল। পুরুলিয়ার লাল মাটি লাগছে পুরো। এই গ্রামটার নাম লিজা হিলি। ছোট্ট একটা গ্রাম দেখতে পাচ্ছি, কয়েকটা বাড়ি রয়েছে, দুর্দান্ত। এরকম ছোট ছোট গ্রামগুলো দেখতে, পাহাড়ি গ্রামগুলো দেখতে আমার দারুণ লাগে, দারুণ। কি সুন্দর করে ছোট্ট ছোট্ট রং বেরঙের ঘরে নিজেদেরকে মানিয়ে নিয়েছে, কোনো রকম অহংকার নেই। আর আমাদের একটুতেই, মানে আমাদের সবার নয়, কিছু কিছু মানুষের একটু ছোটোখাটো জিনিসে হয় না, সব সময় বড় চায়। আমি এই বাড়িতে থাকতে পারবো না, ওই বাড়িতে থাকতে পারবো না, আমার এটা চাই ওটা চাই। একটু আমি তাদেরকে বলবো, পাহাড়ি মানুষগুলোকে দেখে কিছু শিখুন। এরা কিভাবে থাকে পাহাড়ের কোলে, কখনো পাদদেশে, কখনো চূড়ায় নিজেদেরকে মানিয়ে গুছিয়ে নিয়েছে ছোট্ট ছোট্ট রং বেরঙের ঘরে। তাদের কাছে সেই বিলাসবহুল বাড়ি নেই, বিলাসবহুল গয়নাগাটি নেই, বিলাসবহুল
আরামদায়ক জায়গা নেই, কিন্তু তারা তাতেই খুশি। এই জন্যেই আমি বারংবার পাহাড়ে আসতে চাই, কারণ পাহাড়ের যে কালচার, পাহাড়ের যে প্রকৃতি, সেটা আমাকে মুগ্ধ করে, সেটা আমাকে অন্যরকম একটা অক্সিজেন দেয়। হিমালয়ান তো এই রাস্তার জন্যেই। আহা হা, দারুণ। এখানে একটা ছোট্ট করে পুল মতো হচ্ছে। দারুণ ফিল, দারুণ। আমার বেশ ভালোই লাগছে, মজা লাগছে। মানে হিমালয়ানের যে ফিলটা, সেই ফিলটা একটু নিচ্ছি আমি। রাস্তাটা একটু বেশ খারাপ রয়েছে, যেহেতু কাজ চলছে। না, আমি সাইড দিয়ে যাবো না, আমি মিডল দিয়েই যাবো, কারণ যেহেতু আমার দুপাশে লাগেজ রয়েছে, পাহাড়ে লাগেজটা লেগে যেতে পারে। রাস্তাটা কিন্তু একটু কঠিনতম রয়েছে। কোনো কঠিন না, কঠিন ভাবলে সব কিছুই কঠিন। ছোটোবেলায় আমরা যখন অঙ্ক কষতাম, অঙ্ক আমার সব থেকে একটা বাজে সাবজেক্ট লাগে যাকে, সেই একটা সাবজেক্ট। তো সেই অঙ্ক যখন আমরা কষতাম, তখন মাস্টারমশাইরা একটাই কথা বলতো যে এটাকে যদি তোমরা কষ্টকর কঠিন অঙ্ক ভাবো, তাহলে এটা কঠিন। আর যদি তোমরা এটাকে ভাবো যে নর্মালি কোনো ব্যাপার না, তুমি করে দিতে পারবে, তাহলে সেটা সহজ। তো সেটাই এখন আমার মনে পড়লো যে এই রাস্তাকে আমরা যদি কঠিন ভাবি তাহলে কঠিন, যদি সহজ ভাবি তাহলে সহজ। আমার কিন্তু বেশ ভালোই লাগছে রাস্তাটাতে গাড়ি চালিয়ে, বেশ মজা পাচ্ছি। সুপার রাস্তা। মানে হিমালয়ান চালাচ্ছি আর এরকম রাস্তার ফিল নেবো না, এটা কখনো হতেই পারে না বস। গাড়িটা দাঁড়িয়ে গেছে, যেহেতু এখানে একটু পাস করার জন্য জায়গাটা খারাপ ছিল, তো সেহেতু এখানে খুবই, আমি বললাম না, এরা খুব কম্প্রোমাইজ করে, খুবই সুন্দর পোলাইটভাবে বিহেভিয়ার করে। তো এই জিনিসটা আমার খুব ভালো লাগে। আর এরা সব সময় দেখবে একটু বাইকদের বেশি প্রাধান্য দেয়, যেহেতু রাস্তাগুলো এমন আর পাশে খাদ, তো সেহেতু বাইককে একটু প্রায়োরিটিটা বেশিই দেয়। বেশ কষ্টকর রাস্তা। আরে বাপরে, গুড। সামনের দিক দিয়ে গেলে একটু ব্যালেন্স করে চলতে হচ্ছে, এই আর কি। অফ রোডিং জায়গাগুলোতে একটু নিজেকে ব্যালেন্স করে চলতে হবে। এই পড়ে যাচ্ছি, এই পড়ে যাচ্ছি, এই ভাবনাটা যেন না আসে। এই ভাবনাটা এসে গেলে তোমাকে বাধ্য হয়ে পড়তে হবে। যদি নাও পড়তে যাও তাহলে তোমাকে পড়তে হবে। ওয়াও, হোয়াট এ ভিউ, কি লাগছে। এখন আমরা রয়েছি ম্যারিবং টি এস্টেটের এখানে। ম্যারিবংয়ের মধ্যে আমরা এন্টার করে ফেললাম। তো ম্যারিবংয়ের এখান থেকে যা লোকেশানটা লাগছে না, সেরা লাগছে, সেরা। ভাবছি এখান থেকে একটু ড্রোন ওড়াবো, দেখি ওড়াতে পারি কিনা। যে দূরে দেখতে পাচ্ছ একদম টপে, ভালোভাবে দেখতে পাচ্ছ না, আবছা আবছা দেখা যাচ্ছে, কারণ কুয়াশা আর মেঘ আবদ্ধ হয়ে গেছে। ওটা হলো দার্জিলিংয়ের সিটিটা। আমরা ঠিক ওর অপোজিট সাইড দিয়ে বিজনবাড়িতে গিয়েছিলাম, আর এখন আমরা এখানে রয়েছি ম্যারিবং টি এস্টেটের এখানে। মোটামুটি এখানে একটু ড্রোন ওড়ালাম, ড্রোনের ক্লিপগুলো তোমাদেরকে দেখালাম। তো কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আমার এখান থেকে খালি চোখে ভালো লাগছে, ড্রোনে কতটা কি ভালো লাগছে জানি না, কারণ দূরে কিন্তু দার্জিলিং সিটিটাকে দেখতে পাচ্ছি, আরও অনেক ছোটো ছোটো গ্রাম দেখতে পাচ্ছি। এবার যেহেতু কুয়াশা মেঘ আবদ্ধ রয়েছে আর সূর্যি মামা ঠিক ওপরের দিকে রয়েছে, সেইভাবে না ভালোভাবে আসছে না আমার ড্রোনে। আর আমার ড্রোনটা যেহেতু DJI মিনি, তো সেহেতু সব কিছুকে ভালোভাবে ক্যাপচার করতে পারে না। পরের দিকে একটা ভালো ড্রোন অবশ্যই কিনবো, টাকা পয়সা হোক তারপর। চলো, আবারও আমাদের জার্নি স্টার্ট হয়ে গেল অফ রোডিং। এখানে একটু সময় কাটালাম, জায়গাটা ভালো লাগছিল, তাই ড্রোনের মাধ্যমে দেখানোর চেষ্টা করছিলাম, কিন্তু সেইভাবে ভালো ফুটেজ তোমরা দেখতে পেয়েছো কি না আমি বলতে পারছি না। বাড়ি গিয়ে যখন দেখবো তখন দেখতে পাবো যে ফুটেজ অ্যাকচুয়ালি কেমনটা এসেছে, কারণ ফুটেজ দেখে এখন টাইম নষ্ট করতে পারবো না। আমার জায়গাটা ভালো লাগলো, তাই জন্য ওই জায়গাটায় দাঁড়িয়ে একটু ড্রোন শট নিলাম। এখন বাজে ঘড়ির কাঁটায় 11টা 15। সূর্যি মামা বেশ ভালোই তাপ দিচ্ছে। কালকে যেমনটা ঠান্ডা লাগছিল, আজকে কিন্তু সেরকমটা ঠান্ডা লাগছে না। এবার যাই না, এবার ঘুমে যখন পৌঁছাবো তখন তো ওটা আরও ওপরে, তো তখন হয়তো ঠান্ডা লাগতে পারে। কি সুন্দর লাগছে দেখো, পাহাড়ের কোলে কি সুন্দরভাবে চা বাগানগুলো সেজে উঠেছে।
গাড়ির সামনে একটু প্রবলেম হচ্ছিল, যেহেতু আমি এখন অফরোডিং করছি তো গাড়ির ওখানে যে ফিউজগুলো থাকে, সরি তারের যে পয়েন্টগুলো থাকে সেই পয়েন্টগুলো একটু সরে গেছিলো, তো গাড়িতে একটু প্রবলেম হচ্ছিলো। তাই জন্য অতনুদাকে ভিডিও কল করে দেখালাম, তারপরে অতনুদা সেট করে দিল, বললো যে এইটা করো ওইটা করো, হয়ে যাবে। করলাম, হয়ে গেল, আবার গাড়ি ঠিকঠাক চলছে। একটু আগে বেশ ফ্যাসাতে পড়েছিলাম, আমি ভাবছিলাম যে কি হবে তার ঠিক নেই। আর ম্যারিবংয়ের এখানে কোনো বাইকের গ্যারেজই নেই, তো আমি চাপ খেয়ে গেছিলাম। এই যে দেখতে পাচ্ছ গাড্ডা গুড্ডা আছে, তো এখানে গাড়ি যেহেতু লাফাচ্ছে তো বললো যে এই একটু গাড়ি লাফালে তারের যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলো সরে যায়, সরে গেলে অসুবিধা হবে। তো বললো যে এরকম আগেও হতে পারে, কারণ যেহেতু অফরোডিং এটা, তো আবার ওরকম চেপে মুপে দিলে আবার ঠিক হয়ে যাবে। ওখানে একটা মাইলস্টোনে লেখা রয়েছে ঘুম 10 কিমি, আর এখানে ম্যাপে আমি সেট করে রেখেছি যেহেতু আমাদের হোমস্টে, তাই হোমস্টের দূরত্ব দেখাচ্ছে 34 কিমি। এরকম এবড়ো খেবড়ো রাস্তা হলে সেখানে তো একটু যানবাহনের তার এদিক ওদিক হবেই, যেহেতু এর তার সামনের দিকে খোলামেলা, তো সেহেতু একটু প্রবলেম হবেই। এখানে রাস্তার কাজ চলছে, দেখতেই পাচ্ছ। রাস্তার কাজ হয়ে গেলে রাস্তাটা খুব ভালো হয়ে যাবে এবং এই দিক থেকে আরও ভালোভাবে লোকে বিজনবাড়ি যেতে পারবে। বিজনবাড়ি যাওয়ার জন্য এই রাস্তাটা পারফেক্ট হয়ে যাবে, কারণ ওই যে রাস্তায় আমি কালকে গেছিলাম, বাপরে। ঠিক আতা হ্যাঁ, আচ্ছা রে না বাবাই। এখানে দুজন আঙ্কেলের সাথে দেখা হয়ে গেল, একটু কথা বলে নিলাম। বললো সামনে একটা জঙ্গল রয়েছে, সেই জঙ্গলটা একটু সাবধানে পার হতে বললো, কারণ ওই জঙ্গলটা একটু অন্ধকার টাইপের। বললো ওখানে নাকি অনেক কিছু গুজব শোনা যাচ্ছে, মানে গুজব না আর কি, ওনারাও বললো যে ওখানে নাকি অ্যাক্সিডেন্ট হয়, ওখানে নাকি একটু ভুতুড়ে ভুতুড়ে ব্যাপার আছে। তো দিনের বেলা মোটামুটি ঠিকঠাক আছে বললো, রাতের বেলা একটু প্রবলেম হয়। ওই জঙ্গলটা নাকি 2 থেকে 3 কিলোমিটার, মানে এখনও এখান থেকে ঘুম 9 কিলোমিটার, আর 2 থেকে 3 কিলোমিটার ওই জঙ্গলে থাকতে হবে। ওখানে বাঁদর আছে, অনেক সময় ব্ল্যাক প্যান্থারও দেখতে পায় বলছে। যাই হোক, মনে সাহস নিয়ে সামনের দিকে এগিয়ে যাই। মাঝে মাঝে দেখতে পাচ্ছি যে গাড়ি ঘোড়া চলছে, আর গাড়ি ঘোড়া চললে একটু মনে আশ্বাস পাওয়া যায়, এই আর কি। রাস্তাটা খারাপ বললো, এরপরে এরকমই রাস্তা, এরপরে আরও খারাপ রয়েছে নাকি রাস্তা। যাই হোক, অফরোডিং করতে করতে পুরোপুরি অফরোডিং হয়ে যাচ্ছে। উপরটাতে ঠান্ডা, তো গাড়ি যদি একটু বেশি সময় দাঁড় করিয়ে রাখি গাড়ি একদম পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে। আমার হাতের যে কাঁপুনি ব্যাপারটা, সেই কাঁপুনি ব্যাপারটা শুরু হয়ে যাচ্ছে। কনকনে ঠান্ডার ফিলটা এইবার শুরু হয়ে গেল, কারণ অনেকটাই ওপরে চলে এসেছি। এবার উপরের দিকে উঠতে হচ্ছে, বুঝতেই পারছো দার্জিলিংয়ে ঘুম মানে কতটাই ওপরে। এখানে রাস্তার কাজ চলছে, তখন দুজন আঙ্কেলকে শুনেছিলাম। আমার লেফট সাইডে কিন্তু পুরোটাই খাদ, তাই আমি বেশি লেফট সাইডে ঘেঁষে যাব না। গাড়ি আসলে তখন আস্তে করে সাইড দিয়ে দেবো, তখন লেফট সাইডে যাব, না হলে লেফট সাইডে যাবই না। বললো যে এই রাস্তাটা ঠিক হতে এখনও 2 বছর লাগবে, তারপরে আবার বর্ষাকাল আসলে নাকি আবার খারাপ হয়ে যাবে। আসলে রাস্তাটা ঠিকঠাক হয়ে গেলে এখানকার গাড়ি ঘোড়া মানে যা রয়েছে সব কিছু ভালোভাবে যেতে পারবে। এখানে দেখতে পাচ্ছি কাজ হচ্ছে, লোহার যে ব্যারিকেডগুলো সেই ব্যারিকেডগুলো বসানো হয়েছে, বসানো চলছে। আশা করি খুব তাড়াতাড়ি এই রাস্তাটা ভালো হয়ে যাবে। আরে জ্বালা, রাস্তাটা সত্যি অনেকটাই খারাপ। এখানে পিচ্ছিল রাস্তা, জল পড়েছে, ওরে বাপ রে বাপ। মজা আছে, শুধু ভগবানের কাছে প্রে করব যেন জঙ্গলের মাঝখানে গাড়ির জন্য কোনো অসুবিধা না হয়। রাস্তার কাজ চলছে এখানে,
ওরে বাপ রে বাপ, ভগবান কি রাস্তা এটা! এখান থেকে একটা পাহাড়ের গা ঘেঁষে ঝর্ণার জল নিচে বয়ে আসছে, সেই জল আর কি রাস্তায় কাদা কাদা করে দিয়েছে। আর রাস্তার অবস্থা সত্যি এই পাশটা জঘন্য খারাপ। একটু আগে দুই একজন বলেছিল যে কিছু দূর গিয়ে আরও বাজে রাস্তা পাবে, তা সত্যিই তাই। বাপরে বাপ, মারাত্মক খারাপ রাস্তা, খারাপ রাস্তা প্লাস ভেজা। রাস্তা খারাপ হলে অসুবিধা নেই, তবু আস্তে আস্তে চলে যাওয়া যাবে, কিন্তু রাস্তা খারাপ প্লাস ভেজা, এটাই হচ্ছে প্রবলেম, তাছাড়া আর কিছু না। ওরে বাপ রে বাপ, ফাইনালি আমরা মেন রোডের এখানে চলে এসেছি। একটু শান্তি পেলাম, রোদের দেখা পেলাম। ভাই যা ঠান্ডা লাগছিল না। হ্যাঁ, আমাদেরকে লেফট সাইডে যেতে হবে, ওপরে মেঘ দারুণ লেভেলে ছুটে চলেছে। ঘুম ঘুম কিধার है? ঘুম इधर, ओके घूम इधर है, मैं आपको इधर दिखा रहा है, तो चलो इधर। এটা একটা চেক পোস্ট, এখান থেকে দার্জিলিং 7.5 কিমি, তার আগে ঘুম পড়বে। এখন আমরা ঋষি রোড ধরে সামনের দিকে এগিয়ে যাব। ঋষি রোড ধরে অনেকটাই যেতে হবে, গুম্বাদারা ভিউ পয়েন্টের ঠিক আগে পর্যন্ত এই ঋষি রোডটা থাকবে। সেই ঐতিহাসিক ব্রিটিশ আমলের ঘুমের টয় ট্রেন স্টেশন, তার পাশ থেকে এখন যাচ্ছি। আমরা গেছিলাম এই রাইট সাইড হয়ে, গতকাল গেছিলাম আমরা রাইট সাইড হয়ে, আর আজকে আমরা যাচ্ছি এই সোজা, মানে এই দিক থেকে আর কি শিলিগুড়ি যাওয়ার যে রাস্তা, সেই রাস্তা ধরে আমরা কিছুটা এগিয়ে যাব ঋষি রোড ধরে, তারপরে আবার ওখান থেকে চেঞ্জ হবে। এখন আমরা রয়েছি NH 110 হেলকাট রোড, এই রোড ধরেই আমরা এখন সামনের দিকে এগিয়ে যাব। এখনও দেখাচ্ছে 27 কিমি। আরে কি ঠান্ডা, পুরো হাত হাত কনকন করছে, মারাত্মক ঠান্ডা। যেহেতু এটা ন্যাশনাল হাইওয়ে, তাই রাস্তাটা চওড়া রয়েছে, গাড়ি পাস হতে সুবিধা হবে, অসুবিধার কিছু নেই। এই গুগল ম্যাপ কখন যে কি দেখায় কিছুই বুঝি না। আমি অন্ততপক্ষে ভেবেছিলাম যে এই জায়গাটা ঠিকঠাক দেখাবে, ভাই আবার 3 কিলোমিটার ব্যাক করতে হবে। 3 কিলোমিটার ভুল রাস্তায় এসে গেছিলাম, সেই জোর বাংলার ওখানে যেতে হবে, জোর বাংলোর ওখান থেকে রাইট সাইড নিতে হবে। বাট এই পাহাড়ি রাস্তায় 3 কিলোমিটার ভুল আসা মানে বুঝতে পারছো কতটা মাসুল গুনতে হবে। এই পাইন ফরেস্ট এক্ষুনি টপকে গেছিলাম, আবার সেই দিকে যেতে হচ্ছে। কি মুশকিল। স্যার তাকদা হ্যাঁ না, তাকদা উধর হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। এইদিকে তাকদা, এখন দেখাচ্ছে 24 কিমি, একটু আগে দেখাচ্ছিল 28 কিমি, তার মানে 4 কিমি 8 কিমি 8 কিমি আমি এক্সট্রা ঘুরলাম। ভাই রে, ভুল হলে যে কীরকম ফ্যাসাতে পড়তে হয় সেটা একবার প্রমাণ পেয়ে গেলাম। 8 কিমি পাহাড়ে এক্সট্রা চালানো মানে বুঝতে পারছো অনেকটাই ফ্যাসাতে পড়ে যাওয়া। যেখানে আর কি ওই পাহাড়ের জল মানে ঝর্ণার জল আর কি নিচে পড়ছে, সেখানে একটু রিস্কি রাস্তা রয়েছে, তো দেখে শুনে যাওয়াই ভালো। তো আপাতত আমরা 3 মাইল ভিলেজে রয়েছি। তাকদা কিন্তু একটা অপরূপ সুন্দর একটা জায়গা, পাইনের জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আর এই যে আমার রাইট সাইডে দাওয়াই পানি উঠে গেছে, দাওয়াই পানি ছিল আমাদের আজকের ডেস্টিনেশন, কিন্তু দাওয়াই পানিটা ক্যান্সেল করেছি। অনেকেই বললো নাকি অনেক চড়াই, কিন্তু অনেকে জানে না যে কালকে আমি যেই রাস্তায় গেছিলাম সেটা কি রাস্তা ছিল। যাই হোক, অনেকে বারণ করেছে আর আমি একটু এগুলো ফলো করি। যারা বারণ টারণ করে মোটামুটি, যেটা আমার জানা নেই, জানা থাকলে না হয় আমি চলে যেতাম, কিন্তু জানা নেই যেহেতু, সেহেতু আমি দাওয়াই পানিকে সিলেক্ট করলাম না। আর দাওয়াই পানির হাইট অনেকটাই, প্রায় 6800 এরকম হবে দাওয়াই পানির অল্টিটিউড। এই সেই 6 মাইলের বাজার,
এখানে কি আছে, একটা 6 মাইলের এখানে পুলিশ ফাঁড়ি টাইপের আছে। কি সুন্দর লাগছে বলো তো, জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, আলাদাই আলাদাই। গাড়ি চালিয়ে যাচ্ছি, পেছনে প্রিয় মানুষ, প্রিয় জায়গা, পাহাড়, মন খারাপে প্যারাসিটামল, আর কি চাই বস, এটাই তো লাইফ, জিলো আপনার জিন্দেগি। গোপ্রোর মেমোরি শেষ হয়ে গেছিলো, তাই মেমোরি একটু চেঞ্জ করলাম। বাবা তাড়াতাড়ি আগে গ্লাভসগুলো পরি, না হলে যা ঠান্ডা রে ভাই। দেখো হাতের অবস্থা দেখো, পুরো জমে গেছে, লাল লাল হয়ে গেছে পুরো, এরকম অবস্থা। এখান থেকে আমাদের হোমস্টের দূরত্ব দেখাচ্ছে 12 কিমি। এটাই সেই লামাহাটা ইকো পার্ক যেটা তোমাদেরকে আমি দেখিয়েছিলাম। এর ওপরে একটা পন্ড মতো রয়েছে, ওপরে হেঁটে হেঁটে যেতে হয়, আমরা গেছিলাম। তো আমরা এখন লামাহাটায় আছি, লামাহাটা ক্রস করে তারপরে আমাদেরকে তাকদার দিকে যেতে হবে। এই পাইন ফরেস্টগুলো এত সুন্দর ভেতরে, মানে একটা ভৌতিক ভয়ানক ব্যাপার রয়েছে। তোমরা কখনো যদি লামাহাটা আসো তাহলে এই অবশ্যই লামাহাটা ইকো পার্কে একবার ভিজিট করো। কিছুই না, শুধুমাত্র পাইনের জঙ্গল, ছবি তোলার জন্য একদম বেস্ট জায়গা। ওপরে একটা পন্ড মতো রয়েছে, সেটাই আর কি হালকা ফুলকা ট্রেকিং করে ওপরে যেতে হবে, ওই 1 কিমি মতো। এই যে সেই লামাহাটা ইকো পার্ক, যেটা 20 টাকা না 30 টাকা সামথিং এরকম টিকিট হবে, সেটা আমার মনে পড়ছে না, না 20-30 টাকা না, সরি 50 টাকা, 20-30 টাকা যেটা, সেটা হলো এর জন্য, স্টুডেন্টদের জন্য। বেশ ভালো জায়গা, আমরা এসেছিলাম। এখানে শুধু ব্রেক পুশ করতে হবে, ছাড়তে হবে, পুশ করতে হবে, ছাড়তে হবে, মানে এখানে এতটাই ঢালু, এখানে অনেকটাই ঢালু। খুব সাবধানে নামতে হবে। এখন আমরা 10th মাইল বাজারের এখানে আছি, 10 মাইল বাজার। এর আগে তোমাদেরকে দেখিয়েছি 3 মাইল, 6 মাইল, এবার এটা হচ্ছে 10 মাইল। পুরো একেবারে নিচের দিকে নামছি আমরা, একদম ঢালু রোড, কালকের মতো একেবারে ঢালু। শুধু যা সেখানে খারাপ রাস্তা ছিল, আর এখানে ভালো রাস্তা, প্লাস অতটাও টার্নিং না, কালকে টার্নিংটা বেশি ছিল। এই গুম্বাদারা ভিউ পয়েন্ট থেকে জাস্ট একটা ওয়াও লেভেলের ভিউ পাওয়া যায়, কিন্তু সেটার জন্য আরেকটু ওপরে উঠতে হবে। সিকিমের ভিউটা পাওয়া যায়, আর এটা অনেকটাই কিন্তু চড়াই, তবে হ্যাঁ একদম খাঁচ করে চড়াই না, একটু সামনের দিকে এগিয়ে তারপরে গিয়ে চড়াই। তো সেক্ষেত্রে ট্যাকেল করাটা একটু কষ্টকর কম হবে। আর ভিউ যা লাগছে রে বস, তো এটাই হলো সেই গুম্বাদারা ভিউ পয়েন্ট। এই যে উপর থেকে দেখতে পাচ্ছি, ক্যামেরায় ঠিকঠাকভাবে আমি আনতে পারবো না বলে আর এখানে দাঁড়াচ্ছি না, কারণ এর আগে আমি তাকদার ভ্লগে, তাকদা থেকে রাঙ্গারুন যাওয়ার যে ভ্লগ বানিয়েছিলাম, রাঙ্গারুনের ভ্লগ, তো সেই ভ্লগে আমি এখানকার যে রাস্তাঘাট, এই দৃশ্য সবটাই আমি ড্রোনের মাধ্যমে দেখিয়েছি। তো তার জন্য এখানে দাঁড়িয়ে আর আমি টাইম ওয়েস্ট করলাম না, ড্রোন আর ওড়াবো না এখানে দাঁড়িয়ে। আমি ভেবেছিলাম যে এখানে দাঁড়িয়ে হয়তো আবার ড্রোন ওড়াবো, কিন্তু তারপরে ভাবলাম যে না, একবার তো নিয়েছি, আর কত নেব। এখন যদি গুগল ম্যাপ যদি আমাকে ভুল ভালো দেখায় কোনো অসুবিধা নেই, কারণ এই রাস্তাটা আমার সত্যিই চেনা আছে। এই 2 দিন পাহাড়ে গাড়ি চালিয়ে যতটুকু বুঝলাম, নিচে নামাটাই বেশি কষ্টকর, ওপরের দিকে ওঠার থেকে নিচে নামাটাই বেশি কষ্টকর। কারণ নিচে নামার সময় ব্রেকটাকে একদম ঠিকভাবে যেতে হবে, আর ওপরে ওঠার সময় ভাই কিছুই না, ফার্স্ট গিয়ারে, মানে একদম যদি খাড়া যায় ফার্স্ট গিয়ারে একটুখানি পাওয়ার পুশ করে ওপরের দিকে ওঠাই যায়। তো ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি। এই যে আমার হোমস্টে। তো দাঁড়াও, বাইকটা আগে ঠিকঠাকভাবে রাখি, তারপরে কথা বলছি। আমার অবস্থা দেখেছো কি হয়ে গেছে। যাই হোক, একটু হালকা করে ফ্রেশ হবো। এখন স্নান করবো না, আগে খাবো তারপরে গিয়ে স্নান করবো। এখন একটু হালকা করে হাত পা ধুয়ে নেই, এই ড্রেস ফ্রেসগুলো ছেড়ে আগে খেয়ে নেই। ভাই খিদা পেয়েছে, খুব খিদা পেয়েছে। ব্যালকনি থেকে ঠিক ভিউটা এরকম, অসাধারণ ভিউ। আর এই যে আমাদের রুম দেখতে পাচ্ছ, এখানে একটা বেড রয়েছে, 2 জন থাকতে পারবে, এখানেও 2 জন থাকতে পারবে, খুব সুন্দর। আর এরকম বেরিয়ে অসাধারণ ভিউ, দারুণ ভিউ। এই যে কষ্ট করে বাইক চালিয়ে ঘুরছি, তারপরে গিয়ে রুম থেকে এরকম সুন্দর সুন্দর ভিউ পাচ্ছি,
জাস্ট পুষিয়ে যাচ্ছে বস। এখন আর কথা বলতে ভালো লাগছে না, খুব খিদে পেয়েছে। বাঙালি বুঝতেই পারছো, একটু ভাত না খেলে হবে না। তো এখন ভাতের টান পড়েছে, একটু ভাত খাবো। দুপুরে খাবার চলে এসেছে, এখানে আলু ভাজা, এখানে ডাল, এখানে ডিমের কারি, এখানে সাদা ভাত, আর এখানে পাঁপড়। চলো একটু খাওয়া দাওয়া করে নেই, দুপুরে ভুড়িভোজ। খুব টেস্ট। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু ড্রোন ওড়াচ্ছিলাম। এখন ড্রোন উড়িয়ে দাদার সঙ্গে হোমস্টের দাদা, তো দাদার R15 আছে, R15-এ বসে একটু সাইট সিন করবো হালকা পাশে আর কি। এই রাস্তা দিয়ে আমি এসেছি এক্ষুনি চালিয়ে, এক্ষুনি মানে কি 1-1.5 ঘন্টা আগে। গাড়ির পেছনে বসা কিন্তু ভালোই চাপ আছে, আমি এখন পেছনে বসে বুঝতে পারছি বেশ চাপের কিন্তু। আর এখানে ভাই ভালোই ঠান্ডা, রাত মে इससे ज़्यादा ঠান্ডা, রাত মে ज़्यादा ঠান্ডা रहेगा বাবা, এর থেকে বেশি ঠান্ডা থাকবে রাতে। ভাইয়া যা টান দিচ্ছে না, সেই টান দিয়ে দিচ্ছে। R15 তো, R15-এ পেছনে বসা একটু চাপের এই খাড়াই রাস্তায়। 1 কিলোমিটারের আন্ডারে একটা চা বাগানের ভিউ দেখানোর জন্য এনেছে। চা বাগান নিয়ে क्या है ये सी पॉइंट। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে একটা ভিউ পয়েন্ট রয়েছে। কি একটা কালচার বলা, সেরিকালচার। এখানে ইঞ্জিনিয়ারিং কলেজ হচ্ছে, তো সেটার হোস্টেল হচ্ছে এখানে, যেটা দাদা বললো আর কি। তো এখান থেকে একটা ভিউ পয়েন্ট রয়েছে বললো, তো দেখা যাক। তোমাদেরকে তো ড্রোনের মাধ্যমে আমি এখানকার ভিউ দেখিয়েছি, তারপরে এবার একটু নিজ চক্ষু দিয়ে দেখি। অ্যাকচুয়ালি কী বলো তো, ক্লাউডি হয়ে আছে তো, তো খুব একটা ভালো কিছু দেখতে পাচ্ছি না, কারণ সাদা 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 হয়ে আছে। এখন আমরা একটু নিচের দিকে যাচ্ছি। শুটা পরে আসলে ভালো হতো, চটি পরে এসেছি তো ঠান্ডা লাগছে, খুব প্রবলেম হচ্ছে। গ্লাভসটাও পরে আসলে ভালো হতো, মারাত্মক ঠান্ডা এখানে। যারা শীতকালে পাহাড়ে ঘোরার প্ল্যান করছো তাদেরকে বলবো ফুল প্রিপারেশান নিয়ে তারপরে পাহাড়ে এসো। ওই যে দেখতে পাচ্ছ সূর্যি মামা, আজকে কিন্তু সূর্যি মামা অনেকটাই ওপরে আছে। আজকে আমরা তাড়াতাড়ি এসেছি তাকদাতে। এখান থেকে ভিউটা কিন্তু জাস্ট দুর্দান্ত আসবে যদি এই ক্লাউডটা না থাকে। ক্লাউডি হয়ে গেছে তো, প্রচুর মেঘ, প্রচুর মেঘ। এই মেঘের জন্য ভালোভাবে ভিউটা আসছে না। না হলে এই দিকটাতে রাংলি বলে একটা ভিলেজ রয়েছে, যেখানে তাকদার রাংলি আমি আগে এসেছিলাম। তারপরে তাকদার যে সিটিটা, তাকদা কা সিটি হ্যাঁ উধার না ऊपर है। আচ্ছা আচ্ছা, বলছে এখানে সবজির দাম বেশি মাংসের থেকে, তো তার জন্য মাংসটা বেশি খায়, সবজি কম খায়। ভাইয়ের সঙ্গে আমি যাচ্ছি তাকদা বাজারে, তাকদা বাজারটা দেখবো, তারপরে ওখান থেকে এক জায়গায় যাবো। কি কিউট দেখো, ভাইয়ারা যেখানে আড্ডা দেয় সেই জায়গাটা নিয়ে এলো। यहाँ पर आप लोग আড্ডা দিত ফ্রেন্ডস লোক করকে? আচ্ছা আচ্ছা, তো এখানে চা খেয়ে আর কি নিজেদের মধ্যে একটু কথোপকথন করে, আড্ডা দেয়। আমরা যেরকম দেই চায়ের দোকানে, আমরা হারান্দার দোকানে দিই আমাদের ওখানে, তো সেরকমই। इधर पे मीठा ज़्यादा खाता है নাকি? এখন আমরা এসেছি তাকদার ফরেস্টে। এই যে দেখতে পাচ্ছ পুরো নির্জন, পুরো निस्तब्ध। हाँ क्या मिलता है? चीता निकलता है? हाँ हाँ, हिरन निकलता है। ये आपका ফরেস্ট অফিসার। আচ্ছা আচ্ছা, বলছে এখান থেকে চিতা বেরোয় নাকি। এই যে এখানে ফরেস্ট অফিস আছে। জঙ্গলি পিগ, আচ্ছা, জঙ্গলি শুয়োরও এখান থেকে বেরোয় বলছে। জঙ্গলি শুয়োর, চিতা এসব নাকি পাওয়া যায়। এ রাত में होता है? रात में वो किस्मत होता है ना। अच्छा अच्छा अच्छा, दिन में नहीं दिखा देता है? दिन में हिरन दिखता है। হিরণ? দিন মে হিরণ আছে বলছে, মানে হরিণও আছে বলছে দিনে। রাস্তাটা ভাই বিভৎস খারাপ, যে চালায় তার অতটা ফিল হয় না, যে বসে পেছনে তার ভাই ফাটে। এখন আমি বুঝতে পারছি, আমি তো চালিয়ে এসেছি, আমার যা ফেটেছে তার থেকে বেশি ফেটেছে যে পেছনে বসেছিল। এখন রুমের দিকে ফিরি, এমনিতেই ঠান্ডা, তার উপরে আবার R15। ওপরে ওঠার সময় অতটাও অসুবিধা হচ্ছে না R15-এ, কিন্তু নিচে নামার সময় ভাই ফেটে যাচ্ছে, পুরো ফেটে যাচ্ছে। ऊपर में बहुत कंफर्टेबल है। हाँ ऊपर में ठीक है, लेकिन नीचे नामने के टाइम में फट रहा है, प्रॉब्लम हो रहा है।
ভাইরে, যেমন ঠান্ডা তেমন R15-এর ভেলকি পুরো ফেটে গেছে। R15-এ পেছনে বসা পাহাড়ি রাস্তায় মুখের কথা না বস, নিচে যখন নামছিল না তখন জাস্ট আমার ফেটে যাচ্ছিল। আলুর পকোড়া বেশ সুন্দর। এইবার একটু ক্লাউডটা কমেছে, দূরের যে হোমস্টেগুলো রয়েছে সেগুলোতে লাইট জ্বলেছে পিটপিট করে দেখতে পাচ্ছি, নিচে লাইট জ্বলেছে দেখতে পাচ্ছি, দূরে যে দেখতে পাচ্ছ ঝিঝি করছে ওখানেও দেখতে পাচ্ছি, ওপরে হোমস্টে রয়েছে দেখো দেখতে পাচ্ছি। এইবার ঠিকঠাক দেখতে পাচ্ছি, কারণ ক্লাউডি ওয়েদার ছিল তো তার জন্য ভালোভাবে দেখতে পাইনি। এখন দেখতে পাচ্ছ একদম ঠিকঠাক লাগছে। এর আগেও আমি তাকদাতে এসেছিলাম, তখনও সেই একই ছিল ক্লাউডি ওয়েদার, এখনও সেই ক্লাউডি ওয়েদার। মানে এই যে গাল থেকে যেমন ধোঁয়া বেরোচ্ছে ঠিক তেমনটা এখানে চারিপাশে ক্লাউড ভর্তি, মানে আমরা মেঘের সঙ্গেই রয়েছি। কিচ্ছু করার নেই, ক্লাউডি ওয়েদার যখন তোমাদেরকে আর কিচ্ছু আমি এখান থেকে দেখাতে পারবো না। যাই হোক, আর ভালো লাগছে না কথা বলতে, টায়ার্ড লাগছে, চোখ মুখ দেখেই বুঝতে পারছো, মুখ থেকে ধোঁয়া বেরোচ্ছে। গুড নাইট।